আমাদের সোসাইটিতে হয়তো অনেকেই বলবে যে আমি তো আসলে নাপিত হব না। একা তো আসলে কোনো কিছু করা যায় না। আপনি যে চিন্তাটা করছেন সেটাকে বাস্তবে রূপ দিবে হচ্ছে আপনার টিম। এটা তো প্রতিনিয়ত হয়, বিকজ আমি তো আমার জীবনে ভুল বলে কোনো কিছু দেখি না। আমার জীবনে প্রত্যেকটা ভুলই আমার কাছে মনে হয় লার্নিং। আমরা মিশন সেভ বাংলাদেশ নামে একটা প্রজেক্ট করছি, তখন আসলে একটা দিস ওয়াজ নট অ্যান ইনস্টিটিউশন, রাদার ইট ওয়াজ জাস্ট আ প্রজেক্ট। প্রায় হাজার খানেক বিদেশি নিউজ পেপারে ফিচার্ড হই আমরা, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস, গ্লোবালি উই গট আ গুড রেসপেক্ট। রিজেকশনকে হ্যান্ডেল করে কিভাবে পরের রিজেকশনটাতে আমরা মানে পরের সাকসেসে আমরা যাব, সেইখানেই কিন্তু আপনার সাফল্য ডিপেন্ড করে। আমি যে চ্যানেল আইতে জয়েন করি এটা আসলে আমি খুব প্ল্যান করে করি নাই। কারণ আমি যখন স্টুডেন্ট লাইফে ছাত্র অবস্থায় তখন আমার একটা সুযোগ আসে আ মিডিয়ার সাথে সংযুক্ত হওয়ার, এবং সেখান থেকে আমি সুযোগটা নেই। আমি চ্যানেল আইতে পার্ট টাইম কাজ শুরু করি। তো সেখান থেকেই মূলত মিডিয়াতে আসা। পরবর্তীতে সেক্টরটা আমার ভালো লেগে গেছে এবং কাইন্ড অফ ভালোবেসে ফেলছি। বিকজ আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু লতে। সো লতে পড়েও কিন্তু আমি মিডিয়া প্রফেশনের মধ্যেই আছি। তো ছিলাম, এখনও আছি। এখন ডেইলি স্টারে আছি অ্যাজ আ হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং। সো আমি যদি বলি যে সবচেয়ে ভালো লাগার জায়গাটা আসলে এই পুরো সেক্টরটাকে ভালো লেগে যাওয়া। বিকজ এখানে প্রতিদিনই নতুন কিছু করার একটা সুযোগ থাকে। নতুন নতুন কাজের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ থাকে। অনেক ধরনের মানুষের সাথে মানে যোগাযোগ হওয়ার যে স্কোপটা হয়, এটা আসলে অন্য কোনো প্রফেশনে হয় না। সো দ্য প্রফেশন হ্যাজ ভেরি মাচ ডাইভার্সিটি অ্যান্ড অলসো কালচারটাও আমার পছন্দ। কারণ আর 10টা কর্পোরেট কোম্পানির মতো কালচার আসলে মিডিয়াতে নাই। এটা অনেকটাই একটা ইন্ডিপেন্ডেন্ট কালচার। সো যে কারণে আসলে মিডিয়ার কাজ করাটাকে আমি অনেক এনজয় করেছি। ক্যারিয়ারের সবচেয়ে ড্রাইভিং ফ্যাক্টর যেটা ছিল যে যেটা যখন করেছি খুব ভালোবাসা দিয়ে, ডেডিকেশন দিয়ে করেছি এবং নিজের সর্বোচ্চটা দিয়ে সেটা করার চেষ্টা করেছি। এখনও যেটা করি সেটার প্রতি অনেক আগ্রহ থাকে বলেই সেখানে সংযুক্ত হই এবং ইচ্ছা থাকে যে নিজের বেস্টটা সেখানে দেব। সো একটা জিনিসের প্রতি যদি আপনার প্যাশন থাকে, সেই জিনিসটা আপনি এক্সপ্লোর করতে চান, সেখানে আপনি নলেজ অ্যাকোয়ার করতে চান, আহ, আপনার যদি আগ্রহটা থাকে এবং আপনার যদি ডেডিকেশনটা থাকে, তাহলে কিন্তু বাকি রাস্তাটুকু আপনি করে নিতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে আমার যে ইন্টেন্টটা ছিল বা নিয়তটা ছিল বা আগ্রহটা ছিল, এটাই আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে থ্রু আউট দিস জার্নি। এখন যে সময় চলছে সেই সময়ে আসলে স্কিল খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এমন কোনো স্কিল যেটা উপরে মানুষের ডিপেন্ডেন্সি থাকে। এবং আমি যদি বলি যে আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চিন্তা করেন, তাহলে ওখানে কিন্তু ইভেন বারবার মানে যে নাপিত, সেটাও একটা ফার্স্ট ক্লাস স্কিল। বিকজ এটা চাইলেই আসলে অনেকে করতে পারে না। So আমাদের সোসাইটিতে হয়তো অনেকেই বলবে যে আমি তো আসলে নাপিত হব না, বাট ইট ডিপেন্ডস অন দ্য সোসাইটি অ্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড অলসো যে আপনি গ্লোবালি যদি নিজেকে চিন্তা করেন আপনি একভাবে করবেন, লোকালি চিন্তা করলে একভাবে করবেন। যেমন এখন কিন্তু এআই এর কারণে কোডিং বা কম্পিউটারের যে টেকনিক্যাল স্কিলগুলো, এগুলোও ধীরে ধীরে সহজলভ্য হয়ে যাচ্ছে। সো স্টিল যে ইঞ্জিনিয়ারিং বা ডক্টর, এই ধরনের যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলোর উপর কিন্তু ডিপেন্ডেন্সি আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং যে কাজগুলো একদম রিয়েল লাইফে মানুষের কাজে লাগে, সেগুলোরও কাজে আসবে। এখন এই ভিডিওটা যে দেখছেন, তার উপরে ডিপেন্ড করে যে সে কি আহ, সে আসলে কোথাকার মানুষ। সে কি ঢাকার গুলশানে বসে আছে, নাকি বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে দেখছে। সো প্রত্যন্ত গ্রাম থেকে যে দেখছে তার জন্য হয়তো কনটেক্সটটা একরকম, ঢাকার একটা মানুষের জন্য কনটেক্সটটা একরকম। বাট আমি যদি মোটা দাগে বলি, দ্য স্কিল শুড বি সামথিং দ্যাট ইজ ভ্যালুয়েবল, যেটা আরেকজন সহজে করতে পারে না। আর মোটিভেশনের কথা যেটা বলেছেন, সেখানে বলবো যে দ্য মেইন থিং ইজ যে ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকেন, একটা সময় আছে যেখানে আপনি সফলতা পাবেন।
আ আমার পুরা ক্যারিয়ারটাই তো মানে চাকরি জীবনের যে ক্যারিয়ার এটা মোটামুটি গণমাধ্যমেই কেটেছে। আমি মাঝখানে ২ টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম। বাট আমি ঘুরে আবার এখানে ফেরত চলে আসছি। বিকজ আমার কাছে এটাকে আমার হোম মনে হয়। এবং মিডিয়াতে আমি সবচেয়ে বেশি যেটা এনজয় করি যে এটার accessibility to everywhere and the independence to work with all the aspect এবং এখানে আপনার থট লিডারদের সাথে প্রচুর কাজ করার সুযোগ হয়। আমার কাছে মনে হয়েছে এটা আমাকে জীবনে অনেক এনলাইট করেছে যেটা আমাকে অন্যান্য জায়গায়ও অনেক সাহায্য করছে। সো যে প্রশ্নটা আপনি করেছেন যে সমকাল এবং ডেইলি স্টারের যে জার্নি অফকোর্স ইট হ্যাজ বিন আ ইভলভিং জার্নি যেখানে ডেইলি স্টার বাংলাদেশের নাম্বার ওয়ান ইংলিশ ডেইলি এবং সেখানে উই হ্যাভ আ ভেরি রোবাস্ট টিম। আমরা কন্টিনিউয়াস ইনোভেশন করছি। আমরা প্রিন্টের ব্যবসা এখন পর্যন্ত ডিক্লাইন থাকলেও ডেইলি স্টার ধরে রেখেছে, ইন্ডাস্ট্রিতে ভালো করছে। একই সাথে আমাদের ডিজিটালে প্রচুর ইনোভেশন আছে যেগুলো নিয়ে আমরা আমাদের পাঠকদের সাথে গ্রাহকদের সাথে কাজ করছি। সো এটা একটা প্রতিনিয়ত ইভলভিং জার্নি। প্রতিদিনই আমরা নতুন কিছু করি, নতুন কিছু শিখি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করি। মানুষকে আ নতুন প্রোডাক্ট দেওয়ার বা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সো ইট ইস আ নেভার এন্ডিং জার্নি, ইট কিপস গোইং অন। একা তো আসলে কোনো কিছু করা যায় না। টিম টিম এমন একটা জিনিস যেটা হচ্ছে লাইক আপনার আ আপনি যে চিন্তাটা করছেন সেটাকে বাস্তবে রূপ দিবে হচ্ছে আপনার টিম। সো সবচেয়ে বড় যে জিনিসটা দরকার আ বিশ্বাস এবং আস্থা, ট্রাস্ট, আ কনফিডেন্স ওভার ইউর লিডার এবং একই সাথে এক সুতায় সেই টিমটাকে নিয়ে কাজ করতে পারা। সো আমরা তো আসলে বছর যখন শুরু করি তার আগেই অ্যানুয়াল প্ল্যান করে ফেলি যে আগামী বছরে আমরা কি করব এবং উই সেট আ নাম্বার, উই সেট আ টার্গেট অ্যান্ড সেটাকে আমরা সারা বছর যাতে আমরা সেই টার্গেটটার পেছনে কাজ করতে পারি সেই মোটিভেশনটা আমরা প্রতিনিয়ত ধরে রাখি। যেমন আমি যদি ছোট করে বলি আমরা প্রতি সপ্তাহের শুরুতে একটা মিটিং করি এবং সপ্তাহের শেষে একটা মিটিং অবশ্যই করি পুরো টিম নিয়ে। সো দ্যাট সপ্তাহের শুরুতে আমরা ডিসাইড করতে পারি যে আমরা এই সপ্তাহের শুরুতে আমাদের ছোট, ছোট গোলগুলো কী এবং সপ্তাহের শেষে আমরা দেখি যে কোন ছোট, ছোট গোলগুলো অ্যাচিভ হয়েছে। সো এই ছোট, ছোট রিভিউগুলো আমাদেরকে মনে হয় যে ধীরে, ধীরে যখন আরো সামনে আগাই আ আ একটা পর্যায়ে যেয়ে মনে হয় যে ছোট, ছোট অ্যাচিভমেন্ট থেকে একটা বড় রেজাল্ট আসছে। সো আ এভাবেই আসলে টিম চালাতে হয় এবং টিমের মধ্যে নিজের ভিশনকে ট্রান্সফর্ম করে আ অ্যা এই লক্ষ্যে পৌঁছাতে হয়। এটা তো প্রতিনিয়ত হয়। বিকজ আমি তো আমার জীবনে ভুল বলে কোনো কিছু দেখি না। আমার জীবনে প্রত্যেকটা ভুলই আমার কাছে মনে হয় লার্নিং। সো আ ভুল ভুলকে ভুল হিসেবে না দেখে যদি আমরা লার্নিং হিসেবে দেখি এবং সেখান থেকে আমরা কিছু শিখে সেটাকে ফিক্স করে আমরা নেক্সট স্টেপটা নিই, তাহলে আমার কাছে মনে হয় জীবনের অনেক কিছুই সহজ হয়ে যায়। সো আমি জাস্ট এটাই বলব যে ভুলকে কখনো ভুল হিসেবে দেখবেন না। আ এটাকে আ নিজের একটা লার্নিং হিসেবে দেখবেন। আমি একটা ছোট গল্প বলি। গল্পটা আ আমি ১ম যখন আমার একটা আ প্রফেশনের পাশাপাশি আমার খুব প্যাশন আছে রিগার্ডিং ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট বাংলাদেশের শেয়ার বাজার। তো শেয়ার বাজার নিয়ে খুব নেগেটিভ কথা আছে যে শেয়ার বাজারে আসলে ব্যবসা হয় না। এটা একটা ফাটকা বাজার, একটা জুয়ার ব্যবসা। তো অ্যাকচুয়ালি আমি যখন একদম ১ম এ শেয়ার বাজারে আসি, আ তখন আমার আ ১ম এ কিছু লাভ হয়। একজন ভদ্রলোকের অ্যাডভাইস আমি নেই এবং সেখান থেকে আমি কিছু লাভও করি। বাট পরবর্তীতে একটা পর্যায়ে আমার ৳১৬,০০,০০০ লস হয়। তো ৳১৬,০০,০০০ যখন লস হয়, তখন I become very demoralized and demotivated এবং আমার মাথায় ওই বিশ্বাসটা আসে যে আসলেই মনে হয় এটা একটা খারাপ বাজার। বাট আমি আসলে তখন ছাড়ি না এবং আমি বোঝার চেষ্টা করি যে আসলে ভুলটা কোথায় হয়েছিল, কেন হলো এবং কিভাবে ভুলটাকে রেকটিফাই করা যায়। সো এটা নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি। আমি নিজেকে আরো বেশি এনহান্স করার চেষ্টা করি এবং করতে যেয়ে আমি আসলে বুঝি যে আসলে আমার আ যে ডিসিশন মেকিং ছিল বা আমি যে ব্যক্তিকে ফলো করে কাজ করছিলাম সেখানেই হয়তো ভুল ছিল। সো রাদার দ্যান নিজের লার্ন করা অনেক বেশি প্রয়োজন ছিল এটা মনে মনে হয় এবং I kept learning, I am still learning আমি শিখছি এবং আমার সেই ধারণা কিন্তু চেঞ্জ হয়েছে। আমার একটা পাবলিশড বই আছে শেয়ার বাজার নিয়ে 'রোড টু ওয়েলথ' নাম বইটার। সো এই বইতে কিন্তু আমি ডিটেইলসে লিখেছি যে এই পুরা জার্নিটা কেমন ছিল। সো প্রত্যেকটা ভুল ওই যে ৳১৬,০০,০০০ যে টাকাটা আমি লুজ করেছিলাম এই টাকাটা কিন্তু আমি কিন্তু টিউশন ফি হিসেবে দেখি। যেকোনো কিছু শিখতে গেলে যেরকম টিউশন ফি লাগে, সো ওখানে আমাকে একটা টিউশন ফি দিয়ে আসতে হয়েছে। সো ইট ডিপেন্ডস অন হাউ ইউ সি দ্য সিচুয়েশন। কোনো কিছু আসলে ভুল না, সবকিছুই শিক্ষা। শিক্ষা নিয়ে ভুলটাকে কারেক্ট করলে ইউ উইল গেট আ বেটার রেজাল্ট।
মিশন সেভ বাংলাদেশ হলো আমাদের একটা মানবিক উদ্যোগ ছিল এবং এই উদ্যোগের মেইন উদ্যোক্তা তাজদিন ভাই। তাজদিন ভাই ইজ মাই কলিগ অ্যাট ডেইলি স্টার। উনি প্রথম আমাকে ফোন দেয়, তখনও আমি সমকালে আমাকে ফোন করলেন অন আ ফাইন ডে যে আমার এরকম কোভিডের লকডাউন তো চলে আসছে, তোর ভাবি আমাকে 20,000 টাকা দিয়েছে, তো এই টাকাটা কোথায় ডোনেট করতে পারি। আরও কিছু ম্যাচমেক করে লাগলে আমরা আরও কিছু টাকা পয়সা দিলাম। এই কয়দিন পরেই তো আসলে ফুড প্যান্ডা বা উবার এই টাইপের যে রাইডারগুলা বা যারা ডেলিভারি কাজ টাজ করে, ওদের তো আর কাজ থাকবে না, আমাদের তো আসলে কিছু করা উচিত ওদের জন্য। দেন তাজদিন ভাই এবং আমি, আমাদের আরেকজন পার্টনার যে মিশন সেভ বাংলাদেশ, তিনজন কো ফাউন্ডার আমরা। আদনান ভাই, উনি সেবা XYZ এর কো ফাউন্ডার। আমরা তিনজন একসাথে বসি। আমার মনে আছে এখনো, গুলশান একের নর্থ এন্ডে আমরা সম্ভবত 22 তারিখ বসেছিলাম এবং ওখানে আমরা নামটা ফাইনাল করি যে আমরা মিশন সেভ বাংলাদেশ নামে একটা প্রজেক্ট করছি। তখন আসলে একটা দিস ওয়াজ নট অ্যান ইনস্টিটিউশন, রাদার ইট ওয়াজ জাস্ট আ প্রজেক্ট, যে প্রজেক্টটা দিয়ে আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। করতে যেয়ে দেখলাম যে আসলে নিড অনেক, কারণ 23 তারিখে, 26 তারিখ থেকে বাংলাদেশে লকডাউনের ঘোষণা আসে। সো 23 তারিখে আমরা যখন ফোন করা শুরু করলাম এবং আমরা যখন বিভিন্ন কর্পোরেট কোম্পানিকে রিচ করি, আমাদের সাথে অন্য যে কোনো ফান্ড রেজিংয়ের ডিফারেন্স ছিল যে আমরা আসলে কোনো ব্যক্তি পর্যায়ের কোনো ফান্ড এখানে নেই নাই। ইট ওয়াজ অল অ্যাবাউট কর্পোরেট ফান্ড। সো আমরা প্রায় 120টার মতো কর্পোরেট অর্গানাইজেশন এবং কোম্পানিকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনি এবং আমরা আসলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। সেখানে প্রচুর পার্টনার নেই, শুধুমাত্র ফান্ড রেজ করেছি তা না। এখানে যারা কুরিয়ার কোম্পানি তারা ফ্রি ডেলিভারি দিয়েছে, এখানে ব্যাক লিঙ্কেজ অনেক কোম্পানি ফ্রি প্যাকেজিং দিয়েছে। সো প্রত্যেকের তাদের সার্ভিস, তাদের যেখানে যেখানে যার যার কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেই সুযোগগুলো কিন্তু তারা আহ, তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। সো ইট ওয়াজ আ ভেঞ্চার বিকজ পিপল কেম ফরওয়ার্ড, উই হ্যাড আ গুড ইন্টেনশন এবং সেই ইন্টেনশনটাকে আমরা শেষ পর্যন্ত মানুষের উপকারে কাজে লাগাতে পেরেছি। সো পরবর্তীতে যখন কোভিডের প্রকোপ একটু কমে, আমরা মনে হয় এত ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগের কারণে আমরা প্রায় 1,000 খানেক বিদেশি নিউজ পেপারে ফিচার্ড হই। আমরা ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস, গ্লোবালি উই গট আ গুড রেসপেক্ট, উই গট গুড ফিডব্যাক, উই গট গুড রিকগনিশন। আমরা মিশন সেভ বাংলাদেশের কারণে গুগলের কাছ থেকে অ্যাওয়ার্ড পাই। সো লোকালি এবং গ্লোবালি কিন্তু অনেকগুলো রিকগনিশন আমরা পাই, যে রিকগনিশনগুলো আমাদের জন্য খুব ইন্সপায়ারিং ছিল। সে কারণে আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই, আমরা এটাকে একটা ফাউন্ডেশন করি এবং যে ফাউন্ডেশনটা এখনো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জেসিআই আসলে একটা লিগেসি অর্গানাইজেশন এবং এটা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে অনেক দিন ধরে। সো আমি আমাদের আসলে 1 বছরের লিডারশিপ এবং আমরা 2024 সালের প্রেসিডেন্ট আমি ছিলাম। আমার আগে আরও অনেক প্রেসিডেন্ট ছিলেন, তারা প্রত্যেকেই তার তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। আমার বছর আমি চেষ্টা করেছি আমার বেস্ট জায়গাটা তৈরি করে যেতে এবং মানুষকে নিয়ে কাজ করতে। আমার আমার যে বোর্ড মেম্বাররা আছে তাদেরকে ইন্সপায়ার করতে, আমাদের যে লোকাল অর্গানাইজেশনগুলো আছে, জেসিআই প্রচুর ফিলান্থ্রপিক কাজ করে, ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট করে, যে প্রজেক্টগুলোর মাধ্যমে মানুষের জীবনে আমরা মিনিংফুল চেঞ্জ আনার চেষ্টা করি। গত বছর আমরা পানির অপচয় যাতে কমাতে পারি এই জন্য প্রচুর অটোমেশন করেছি। আমরা মানুষকে যাতে কর্মক্ষম করতে পারি এই জন্য বেশ কিছু প্রজেক্ট করেছি, যার মাধ্যমে একজন কর্মহীন মানুষ কর্মক্ষম হয়েছে। এ ধরনের ছোট ছোট অনেক ইনিশিয়েটিভ আমাদের আছে, যে ইনিশিয়েটিভগুলো দিয়ে আমরা সোশ্যাল চেঞ্জের জন্য কাজ করি। আর আমাদের মেইন গোল হচ্ছে নেক্সট প্রজন্মের মধ্যে ভালো লিডার তৈরি করা, ভালো অপিনিয়ন লিডার তৈরি করা, যারা দেশকে নিয়ে ভালো কাজ করতে চায়, যারা সমাজে ভালো ইম্প্যাক্ট তৈরি করতে চায়। জিসিআই ইজ আ গ্লোবাল মুভমেন্ট, ইটস আ ফ্যান্টাস্টিক মুভমেন্ট। সো যে মুভমেন্টটাকে আমি মনে করি যে আমরা ধরে রাখতে পেরেছি, আমরা ভালো কাজ করেছি এবং 2025-এর যে নতুন লিডারশিপ এসেছে তারাও এটা নিয়ে কাজ করে যাচ্ছে। সো আই হ্যাভ মাই বেস্ট উইশেস ফর জিসিআই। এটা আসলে জেসিআই থেকে ইন্সপায়ার্ড হয়ে করা, বিকজ আমি যখন জেসিআই প্রেসিডেন্ট হয়েছি তখন এটা আমার একটা ব্যক্তিগত চিন্তা যে জেসিআই আসলে 40 বছরের পর আর করা যায় না। সো আমার কাছে মনে হয়েছে যে 40 বছর যখন পার হয়ে যাবে, প্রথমত আমাদের এই বন্ধুত্ব বা বন্ডিংটা কোথায় যাবে। আর সেকেন্ড যেটা হয়েছে যে আমাদের প্রচুর অ্যালামনাই বড় ভাই বা আপুরা আছে যারা অলরেডি জেসিআই অ্যালামনাই, কিন্তু তারা এখন আর আমাদের সাথে সংযুক্ত নাই। তো সেই জায়গা থেকে আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে
আমরা কানেক্ট করতে পারি। বাট এমন না যে শুধুমাত্র জেসিআই অ্যালামনাইরাই পারবে বা বর্তমান মেম্বাররা পারবে। জেসিআই ক্লাবে যারা কখনো জেসিআই মেম্বার ছিল না তারাও সংযুক্ত হতে পারবে। এটা টোটালি দুটো সেপারেট অর্গানাইজেশন। বাট জেসিআই এর যে ইন্সপিরেশন অ্যান্ড ভ্যালুস সেগুলোকে আমরা ধারণ করি এই সংগঠনে, এবং আমরা চেষ্টা করব সোসাইটির জন্য এখান থেকেও ভালো কিছু কাজ করতে। আমরা একটি স্ট্রং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবং সোশ্যাল ক্লাব হিসেবে জেসিআই ক্লাব জেসিআই লিমিটেডকে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এটা কিছুক্ষণ আগে আরেকটা প্রশ্নের মধ্যে অ্যান্সার করেছি। আমি আমি যেটা বলেছি আসলে এই ছেড়ে দেওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে। ব্যর্থতা আসতে পারে। আ আপনি যদি পজিটিভ থাকেন, আপনি যদি চেষ্টা করেন, হয়তো রিজেকশন আসবে। রিজেকশন যে আমাদের জীবনে আসে না তা তো না। বাট রিজেকশনকে হ্যান্ডেল করে কিভাবে পরের রিজেকশনটাতে আমরা মানে পরের সাকসেসে আমরা যাবো, সেখানেই কিন্তু আপনার সাফল্য ডিপেন্ড করে। আপনার চলার পথে বাধা আসবেই। জীবন সহজ না। কেউ যদি মনে করে যে জীবন খুব সহজ, সহজ হবে, তাহলে সেটা ভুল ধারণা। জীবন জীবন ইজ আ জার্নি, যেটা ইজ আ ডিফিকাল্ট জার্নি, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। ইট ইজ আ এভরিডে থিং। আপনি প্রতিদিন ঘুমাতে যাবেন, পরের দিন সকালে ঘুম থেকে উঠবেন। আপনি যে বেঁচে আছেন এটার জন্য যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন এবং আপনি গ্রেটফুল হয়ে দিনটা শুরু করেন, কারণ আপনি আরেকটা সুন্দর দিন দেখতে পারছেন। আই থিঙ্ক জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা, যে আপনি বেঁচে আছেন। আপনি এমন কোনো দেশে নাই যেখানে আপনার বাড়ির ওপরে বোম পড়ছে না। আপনি এমন কোনো দেশে নাই যেখানে আপনি খাবার পাচ্ছেন না। আপনি ভালো আছেন, আপনার আশেপাশে আপনার পরিচিত ভালোবাসার মানুষগুলো বেঁচে আছে। আপনি যদি শুধু এভাবে দেখা শুরু করেন জীবনটাকে, আপনার জীবনের 50% প্রবলেম প্রথমে কমে আসবে। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যে ম্যাটেরিয়ালিস্টিক যে জায়গাগুলা জীবনের, আমার মনে হয় যে আমাদের চাহিদাগুলা অসীম না হয়ে যদি লিমিটেড হয়, তাহলেও জীবনকে আরেকটু সহজ করে দেখা যায়। সো আমি বলবো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্ট্যান্ট, যে হাউ ইউ আর এমব্রেসিং দ্য লাইফ, ইয়োর লাইফ, অ্যান্ড নিজের এক্সপেকটেশনকে কম রেখে গ্রেটফুল একটা লাইফ যদি আপনি লিড করেন, আমি আমি এটা বলতে পারি যে এই প্র্যাকটিসটা আপনারা যদি প্রতিদিন করেন, একটা পয়েন্টে গিয়ে মনে হবে যে আপনি আসলে ভালো আছেন এবং জীবনে চ্যালেঞ্জ অনেক কম মনে হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাবিট যেটা ছিল কথা দিয়ে কথা রাখা, কমিটমেন্ট রাখা। বিকজ আমার কাছে মনে হয় যে আমি যখন একটা সমাজে চলি বা একটা অর্গানাইজেশনে কাজ করি, আমি কতটা ক্রেডিবল এবং আমি কতটা আমার কথা আমি রাখছি কিনা এটা খুব ম্যাটার করে। বিকজ উইথ টাইম ইউ বিল্ড আ ট্র্যাক রেকর্ড অ্যান্ড ক্রেডিবিলিটি, যেখানে মানুষ আপনার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারে। এখন আজকে থেকে যখন প্রায় 17-18 বছর আগে আমি আমার ক্যারিয়ার শুরু করি, আমি যখন আই লুক ব্যাক যে আহ, আমি অ্যাকচুয়ালি আরও বেশি আগে শুরু করেছি আমার ক্যারিয়ার। আই স্টার্টেড ইন 2005, সো ইটস অলমোস্ট 20 ইয়ার্স। সো 20 ইয়ার্সে যে একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড লিগেসি আমি তৈরি করেছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছি, এখন এসে কিন্তু আমার জীবনটা আমার কাছে অনেক সহজ মনে হয়। এখন একটা ফোন কলে যে জিনিসগুলো আমি সারতে পারি, আজকে থেকে ঠিক 15 বছর আগে, 10 বছর আগে কিন্তু সেটা ছিল না। সো আপনি কতটা ক্রেডিবল, আপনি কতটা মানুষের সাথে আন্তরিকভাবে মিশছেন এবং তারা আপনাকে বিশ্বাস করছে কিনা, এটা জীবনের খুব ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট থিং। এবং বাকি যে অভ্যাস, আমি আমি চেষ্টা করি আহ, নিজের যে ডে টু ডে ওয়ার্ক সেটা জমিয়ে না রেখে সেরে ফেলতে। সো আমি আমি আপনাদেরকে বলবো যারা ইয়াং আছেন, যে কখনো আসলে কোনো কিছু পরের দিন বা 2 ঘন্টা পরে করব এই মাইন্ডসেটটা না রেখে, কোনো কাজ জমিয়ে না রেখে ইমিডিয়েটলি শেষ করে ফেলুন ছোট ছোট একটা। আর একটা জিনিস আমাকে অনেক হেল্প করে টু ম্যানেজ মাই টাস্ক, সেটা হচ্ছে টাস্ক লিখে রাখা, একটা নোট মেনটেন করা। আমি এখনও একটা ডায়েরি বা নোটপ্যাডের মতো মেনটেন করি, যে প্যাডে আমি আসলে ছোট ছোট নোট নিই এবং টাস্ক, এবং একটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা কাট মার্ক দিই। সো অনেক ক্ষেত্রে আসলে এই ছোট ছোট গোছানোগুলো অনেক হেল্প করে। সো মেবি এটা আপনাদেরকেও হেল্প করতে পারে। সবচেয়ে বড় গেম চেঞ্জিং অ্যান্ড ডিসরাপ্টর ইজ গোয়িং টু বি এআই। বিকজ এটা মানুষের নিউজ পড়ার বা মিডিয়ার নিউজ কনজিউম করার ধরনকেও কিন্তু অনেকভাবে চেঞ্জ করে দিচ্ছে বা দিবে। সো সেক্ষেত্রে মিডিয়া অ্যাজ এ ইন্ডাস্ট্রি তাদেরকে অনেক ইনোভেশনের মধ্যে দিয়ে যেতে হবে, অ্যান্ড পাবলিক অ্যাজ এ রিডার বা কনজিউমার তাদেরকেও কিন্তু নানানভাবে আমাদেরকে এঙ্গেজ করার
চেষ্টা থাকতে হবে যাতে এই মানুষগুলো যারা এখন আমাদের কনজিউমার বা সাবস্ক্রাইবার তাদেরকে আমরা ধরে রাখতে পারি। সো মিডিয়া নিডস আ লট অফ ইনোভেশন অ্যান্ড সো ইজ ব্র্যান্ডিং মার্কেটিং। এই সেগমেন্টেও অনেক বেশি ইনোভেশন প্রয়োজন সামনের দিনে, যাতে আমরা আমাদের মানুষগুলো, যেমন আপনি যদি জাস্ট ফর এক্সাম্পল আজকে থেকে ঠিক 10 বছর আগে টিভির ল্যান্ডস্কেপ আর এখনকার টিভির ল্যান্ডস্কেপ চিন্তা করেন, এটা কিন্তু আকাশ পাতাল চেঞ্জ হয়েছে। সো মিডিয়া ল্যান্ডস্কেপও কিন্তু প্রতিনিয়ত চেঞ্জিং, এভরিডে এটা চেঞ্জ হচ্ছে। উই হ্যাভ টু অ্যাডাপ্ট, আমাদেরকে এটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আহ, আমার যদি লাইফ জার্নিটা আপনারা দেখেন, আমার আমার ভেতরে কিন্তু এই সোশ্যাল কমিটমেন্টগুলো আমার নানা কাজের মধ্যে বারবার এসেছে। মিশন সেভ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, আমি আর একটা এনজিওর বোর্ডে আছি, স্পৃহা ফাউন্ডেশন, আমরা ওখানে হেলথ কেয়ার নিয়ে কাজ করি। আমার জেসিআই থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি, ক্লাব জেসিআই যেটা করেছি এটাও একটা সোশ্যাল ইনিশিয়েটিভ। সো আমার কাছে মনে হয় যে পৃথিবীটা তো শুধুমাত্র আমার না, নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো পৃথিবী রেখে যাওয়া আমার দায়িত্ব। আমার ডেইলি স্টারের একটা নিউজ আমার সবসময় মাথায় ভাসে, আমি একদিন ফ্রন্ট পেজে একটা লিড নিউজ পড়েছি যে দেয়ার উইল বি টাইম ইন 2035 যখন ঢাকা শহরের অনেক এলাকায় পানি থাকবে না। সো এই চিন্তাটা কিন্তু আমাকে ভাবায় যে একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি যে আমি কল খুলেছি কিন্তু সেই কল থেকে আর পানি আসছে না, আমি দাঁত ব্রাশ করতে যাচ্ছি, আমি দাঁত ব্রাশ করতে পারছি না, বা আমি গোসল করতে পারছি না। সো মেবি এখন কল ছাড়লেই পানি পাচ্ছি, আমরা হয়তো পানির মর্ম বুঝতে পারছি না, বাট যেদিন থাকবে না সেদিন কিন্তু জীবনটা অনেক কঠিন। সো পৃথিবীকে কিভাবে সাস্টেনেবল করে তোলা যায় এটার দায়িত্ব শুধুমাত্র কতিপয় ব্যক্তির না, এই দায়িত্বটা আমাদের সবার, এবং এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। যেহেতু আমরা নানা দিকে ভালোভাবে কানেক্টেড, আমাদের মনে হয়েছে সাস্টেনেবিলিটি নিয়ে আরও অনেক কাজ করার জায়গা আছে। বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশন, এনজিও, থট লিডার এবং অ্যাক্টিভিস্ট যারা, সবাইকে একসাথে একটা প্ল্যাটফর্মে এনে আমরা যেন একটা ভালো কাজ এই পৃথিবীর জন্য করতে পারি, নট লিমিটেড টু বাংলাদেশ অনলি, সারা পৃথিবীর জন্যই যেন আমরা ভালো কিছু করতে পারি, সেই চেষ্টা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সেটার জন্যই সাস্টেনেবিলিটি ফোরামের যাত্রা। আমরা আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেছি, এখনও হয়তো খুব বেশি ডিটেলস আপনাদেরকে জানাইনি, শীঘ্রই জানাবো। ডোন্ট কুইট, ছেড়ে দিও না, লেগে থাকো, এটাই লিখতাম।